দেখো অণু আর পরমাণুর পার্থক্য লিখবো আজকে আমরা। হ্যাঁ, এই দেখো অণু পরমাণুর পার্থক্য পড়ে এইটাই চিহ্ন সংকেতেরও পার্থক্য হয়ে যাবে। যদি চিহ্ন আর সংকেতের পার্থক্য দিই কোনো সময় এটাই হয়ে যাবে। এটা আমার ছোটদের রসায়নের স্পেশাল ক্লাস একটা। হ্যাঁ, এখন দিচ্ছি, অনেক বই দেওয়া থাকে না। এটা ক্লাস 7, 6 এবং ধারণাটা দরকার। অণু পরমাণুর পার্থক্যের ধারণা সব ক্লাসই দরকার। অনেকে অণু পরমাণুর পার্থক্যটা ফ্রেশ নেই। দেখো, মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন শেষ ক্ষুদ্রতম কণাকে বলে অণু। মৌলিক বা যৌগিক, ধ্যান দিবে, এটা মৌলিক পদার্থ হইতে পারে বা যৌগিক পদার্থেরও শেষ স্বাধীন। এই দুটা কথার উপর জোর থাকবে। দেখো, পার্থক্য আমি সংখ্যার উপর জোর দিই না, 7টা পার্থক্য, 8টা পার্থক্য, 20টা পার্থক্য, ওইসব ছাড়ো। তুমি দুটা পার্থক্য তো সব কভার করা যায়। আমি এই পার্থক্যই যদি তুমি টুকরা করো যে এটা মৌলিক যৌগিক হতে পারে, এটা শুধু মৌলিকের হতে পারে। পরমাণু শুধু মৌলিক পদার্থের হয়, অণু মৌলিকেরও হয়, যৌগিকেরও হয়। এটা লিখে দিলে একটি পার্থক্য হবে। আবার লিখবে যে অণু স্বাধীন নাও হতে পারে, পরমাণু স্বাধীন। অণু স্বাধীন হবে কিন্তু পরমাণু স্বাধীনভাবে থাকতে নাও পারে। তো এই পার্থক্যটা দুটা এমনিতে সংখ্যাই দুটা হবে, দেখতে ভালো লাগবে, কিন্তু ওইটা বাচ্চা শিশু সুলভ ভাবনা। আমি যদি সব দুটা পার্থক্যতেই সব তুলে ধরি, তাহলে আমার পার্থক্য সংখ্যাটা দেখে কোনো লাভ নেই। পার্থক্য কত সুন্দর ভাষা দিয়ে একটা পার্থক্যকে ছোট করতে পারি, এটাই ট্যালেন্ট। বড় করতে পারার যুগ শেষ হয়ে গেছে। আগে কি করতে, একটা পার্থক্যকে বড় করতে। আগেকার যুগের পার্থক্য লেখা ছিল যে একটা পার্থক্যকে 4টা টুকরা করে দিলাম, আমি সংখ্যা বাড়িয়ে দিলাম। এটা যেমন প্রথমে লিখলাম, এটা একটা মৌলিক বা যৌগিক হতে পারে, এটা শুধুমাত্র মৌলিক হতে পারে, এটা অণু স্বাধীন, পরমাণু স্বাধীন নাও হতে পারে, এটা শেষ ক্ষুদ্রতম কণা, এটা শেষ ক্ষুদ্রতম কণা নয়। এইসব তুমি লিখে 3টা পার্থক্য না করে একটা পার্থক্যই 3টা পার্থক্যের কাজ করছে। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন শেষ ক্ষুদ্রতম কণাকে বলে অণু। পরমাণু মৌলিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা। অণুকে প্রকাশ করা হয় সংকেত দ্বারা। যেমন বলে দিচ্ছি, যেমন এইখানেই তুমি লিখতে পারো, যেমন এই পার্থক্যটা নিচেই লিখে দিবে, যেমন H2O2 সালফিউরিক অ্যাসিডের অণু। সালফিউরিক অ্যাসিডের অণু কি? H2SO4। আমি তোমাদের শিখিয়েছি সব। আর যে কোনো জিনিসের সংকেতটাই তো অণু, সংকেতটাই হচ্ছে অণু। নাইট্রোজেন N2, তো এটাই ওর অণু। জলের H2O, এটা একটা জলের অণু। মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে। এই যে মৌলিক অণু কোনগুলো? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন N2, এগুলো মৌলিক পদার্থ। আবার এই সালফিউরিক অ্যাসিড, জল, দুটা পরমাণু নিয়ে আছে, তো সেটা যৌগিক অণু। কিন্তু এর পরমাণুকে প্রকাশ করা যাবে কি করে? পরমাণু তো মৌলিক পদার্থেরই হয়, তখন আমি কি লিখবো? HON, সালফারের S, ফসফরাসের P, তো এগুলো হচ্ছে আর মৌলিক পরমাণু। এবারে অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অণু কি করে অংশগ্রহণ করে দেখো, যেমন এইটা নিয়নের ক্ষেত্রে অণুটাই পরমাণু। ইয়াদের পারমাণবিকতা পারমাণবিকতা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, পরমাণু সংক্রান্ত 3টা সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট: পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ওজন, পারমাণবিকতা। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক ওজন কাকে বলে বা গুরুত্ব? কোন মৌলের একটি পরমাণু কার্বনের 1/12 অংশ থেকে যত গুণ ভারী তাকে বলে পারমাণবিক ওজন বা গুরুত্ব। আর পারমাণবিকতা একটি অণুতে যতগুলো পরমাণু থাকে। এই 3টা সংজ্ঞা যারা ক্লিয়ার নলেজ আছে, শুধু মুখস্থ না, তারা তো কেমিস্ট্রিতে সবকিছু বুঝতে পারবে, বুঝাইলেও আগে সবকিছু বুঝতে পারার ক্ষমতা আছে। যাদের এই 3টা সংজ্ঞা ক্লিয়ার নাই, মুখস্থ আছে এমনও স্টুডেন্ট আমি জানি, এই 3টা সংজ্ঞাই বলে দিবে গড়গড় 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 3 ভাগা লাগার মতন। বুঝুক না বুঝুক বলে দিবে। সে বাচ্চা ছিলার মায়ের কোলে আতা গাছে তোতা পাখি শিখা। বুঝুক না বুঝুক, লিখতে পারিবে নাই, শুধু বলতে পারে, মানেও বুঝে নাই, কি বলে নিজেও জানে না। তো সেরকম সংজ্ঞা বলে কোনো লাভ নাই, বুঝে বুঝে সংজ্ঞাটা বলতে হবে। কি বললাম? 3টা সংজ্ঞা: পারমাণবিক সংখ্যা, পারমাণবিক গুরুত্ব আর পারমাণবিকতা। আমার স্পেশাল ছোটদের রসায়নে ভিডিও দিয়ে আছে, সবাই দেখবে। এটা ছোটদের রসায়ন 9, 10 সবগুলোতে পারমাণবিকতারই একটা স্পেশাল ভিডিও দিয়েছি আমি। একটা পারমাণবিক ওজনের দিয়েছি স্পেশাল। তবে অণু-পরমাণুর পার্থক্যটা খুব ভালো ক্লিয়ার ধারণা চাই। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অণু তাহলে কি করে অংশগ্রহণ করে? আমরা তো বিক্রিয়া করাই। যেমন রাসায়নিক বিক্রিয়া একটা লিখছি, ধরো তুমি আছে কার্বন প্লাস ধরো এটা CaCO, অন্য একটা বিক্রিয়া দিচ্ছি, H2 + N2 সমান, বা এরো মারছি NH3, গ্যাস হচ্ছে। দেখো তাহলে এটা কি করে যুক্ত হচ্ছে? এগুলা অ্যামোনিয়া হইলো কি করে? তুমি ব্যালেন্স করলে এটা 2NH3 হয়, জানো তো সবাই। 2NH3, নাইট্রোজেন 2টা আছে, হাইড্রোজেন 6টা আছে, তাহলে এখানে 3H2 দিয়ে দাও। এইভাবে একটা রাসায়নিক সমীকরণ হয়ে গেল। তো তাহলে হাইড্রোজেন কি করে হয়েছিল? হাইড্রোজেন প্রথমে 6টা হাইড্রোজেন এরকম পরমাণু অবস্থায় চলে যায়। এখানে একটা বিকার থাকে, সেই বিকারে হাইড্রোজেন পরমাণু অবস্থায় চলে যায়।
নাইট্রোজেনগুলো পরমাণু অবস্থায় চলে গেল, অণুটা ভেঙে যায়, সেইগুলো আরো ঘুরে যুক্ত হয়ে গেল অ্যামোনিয়া তৈরি করে, বিভিন্ন পরমাণু সেটিংয়ে চলে আসে অণু, অ্যামোনিয়া অণু, দু অণু, এটা দু অণু অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটি যৌগিক অণু, কিন্তু যুক্ত হইলো কিভাবে? এরা অণু অবস্থায় যুক্ত হয় নাই কখনোই, অণু হওয়ার আগে ভেঙে গিয়েছিল পরমাণুতে, তারপর পরমাণুগুলো যুক্ত হয়েছে। তাহলে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ কারা করেছিল? দেখতে লাগছে অণু অংশগ্রহণ করেছে, তুমি বলবে স্যার অণু তো অংশগ্রহণ করেছে, এটা অণু, কিন্তু অণুগুলা পরমাণুতে ভেঙিয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তারপরে নতুন পদার্থ তৈরি করে, বুঝতে পেরেছো? তাহলে সেখানে আমি বলছি যে অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করেন না, আর পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। এর বাইরে আর কোনো পার্থক্য লিখে লাভ নাই। তুমি আরো লিখতে পারো যে পরমাণুর পক্ষে ওজনকে বলে পারমাণবিক ওজন, অণুর ওজনকে বলে আণবিক ওজন, এগুলো লিখতে পারো তুমি, আরো অনেক বাড়িবে, কিন্তু সেই পার্থক্যের কোনো মূল্য নাই। বেকার শুধু শুধু সংখ্যা বাড়ায়, ওই শিশু সুলভ আচরণ। যারা ওইটা পছন্দ করে তারাও বাচ্চা আছে এখন, আর যারা লেখে তারাও বাচ্চা। এর বেশি আর পার্থক্য পরমাণু অণুতে লিখে কোনো লাভই নেই, ফার্স্ট সব তুলে ধরা হয়েছে। অণু পরমাণুর এই তিনটি পার্থক্য সবাই লিখবে, আর উদাহরণটা তো এইখানেই দিয়ে দিবে। এই যখনই বললো না অণুকে সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তখনই দু চারটা সংকেত লিখে দিবে যেমন, আর এইটাকে প্রকাশ করা যায় চিহ্ন দ্বারা, দু চারটা চিহ্ন এখানে লিখে দিবে পরমাণুর দিকে, তাহলে তিনটা পার্থক্যতেই সব হয়ে গেল। এটা 6-7 প্রায় পরীক্ষায় পড়ে, ক্লাস পরীক্ষা। সব থেকে বড় কথা কনসেপশনটা দরকার অণু পরমাণু। তবে একটা ছিল কেমিস্ট্রি ভালো শিখবে, রাসায়নিক বিক্রিয়া আরো ভালো বুঝবে। অণু পরমাণু ধারণাটা খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের, বাচ্চাদের মনে জাগানো। অনেক বাচ্চা চেক করবে, সব বলতে পারে, লিখতে পারে, কিন্তু অণু পরমাণুর প্রপার ধারণাই নেই। যেমন নিয়নের ক্ষেত্রে আমি অনেকবার বলেছি, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নাম তো শুনেছ? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের ক্ষেত্রে অণুটাই পরমাণু। এইটা পরমাণু, আবার এইটাই অণু, এটাই শেষ কোণা, এটা স্বাধীনও থাকতে পারে। তাহলে এটা শেষ কোণাটা যখন স্বাধীন থাকবে তখন সেটা পরমাণুও বটে, সেটা অণুও বটে। এদের ক্ষেত্রে পারমাণবিকতা এক হয়। পারমাণবিকতা আমি অনেকবার বলেছি, খুব ইম্পর্টেন্ট, কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পারমাণবিকতা। তুমি যারা বাচ্চারা দেখছেন তারা একবার, যারা বাচ্চাদের পড়ায় হচ্ছেন তারা দেখবেন একবার আপনার বাচ্চা পারমাণবিকতার ধারণা আছে? যদি না আছে, ও কেমিস্ট্রি কিছু বুঝে না, ফার্স্ট কথা, শুরুই হয় না কেমিস্ট্রি পড়া। আমি প্রায়ই লক্ষ্য করি, আর পারমাণবিকতার সঙ্গে আমি রোজ ধরি স্টুডেন্টকে, আজও ধরেছি। আমি স্টুডেন্টদের সাথে যাদের সঙ্গে টাচ থাকে, আমি প্রতিদিন কাউকে না কাউকে এই সংখ্যাটা ধরি। 365 দিনের মধ্যে 365 দিনই ধরি। বাচ্চাদের চেক করি, তারা শিখে না। অনেক চেষ্টা করি আমি শেখাবার, বাচ্চারা বুঝতে পারে না। বাচ্চারা ভাবে সব জিনিসই একই। পারমাণবিকতা একটা নতুন জিনিস, কেমিস্ট্রির একটা দিক খুলে যোগ তোমার, যদি কেউ উপলব্ধি করতে পারো জিনিসটা। যাদের পারমাণবিকতা এক, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, 2, 10, 18, 36, 54, 86, এদের যোজ্যতা শূন্য। এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। যোজ্যতা মানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ক্ষমতা, কিন্তু এদের পারমাণবিকতা এক। যাদের এই পারমাণবিকতা এক আছে পৃথিবীতে, তাহলে সেটা পরমাণু, সেটা অণু। এটাই শেষ ক্ষুদ্রতম কণা স্বাধীন থাকতে পারে, এবার এটি পরমাণুও বটে। তাহলে একদম লেখা যাবে না যে পরমাণু স্বাধীন থাকতে পারে না। কিছু কিছু পরমাণু স্বাধীন থাকে, তো সেটা পরমাণু অবস্থায় লয়, সেটা পরমাণুও বটে, সেটা অণুও বটে। আমি লিখেছি না পরমাণু স্বাধীন থাকে না, এটা লেখা যাবে না, ওই জন্য আমি লিখিও না, আমি কিছু লিখিনি। আমি বলেছি কি পরমাণু স্বাধীন থাকে না, পরমাণু মৌলিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা। এই দিকে বলেছি এরা স্বাধীন থাকবেই। পরমাণুর ক্ষেত্রে স্বাধীন থাকতেও পারে, নিষ্ক্রিয় মৌলের পরমাণুগুলো স্বাধীন থাকে। নিষ্ক্রিয় যাদেরই পারমাণবিকতা এক, পারমাণবিকতা ক্লিয়ার ধারণা। পারমাণবিকতা শব্দ কি ইম্পর্টেন্ট একটা শব্দ, স্টুডেন্টরা জানে কিনা চেক করবে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক গুরুত্ব আর পারমাণবিকতা তিনটা আলাদা আলাদা জিনিস বটে বাবুর। শব্দই পরমাণু শব্দটা লাগিয়ে আছে, সবাই ভাবে একই বটে এগুলা। যারা সিরিয়াস লেই না তারা ভাবে এগুলা সব একই জিনিস। আর এইটা যারা একই ভাবে তারা কেমিস্ট্রি, আর তোমাকে কেমিস্ট্রি শিখতে হবে না, গ্যারেন্টি লিখে নাও আমার কাছে। কেমিস্ট্রি তুমি বুঝো না। পারমাণবিক সংখ্যা এটা তো যে যত নম্বর মৌল সেইটাই, এটাই প্রোটন সংখ্যা, ওইটাই ইলেকট্রন সংখ্যা। পারমাণবিক ওজন এটা তো মনে রাখতে হবে, আমি বলেছি, স্পেশাল ক্লাস দিয়ে আছে ইউটিউবে পারমাণবিক ওজনে 10 নম্বর কেমিস্ট্রিতে। পারমাণবিক ওজন বা গুরুত্ব কার্বনের 1/12 অংশ থেকে যত গুণ ভারী। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, আবার অক্সিজেনের হচ্ছে 16, অক্সিজেন 8 নম্বর মৌল। পারমাণবিক সংখ্যা অক্সিজেনের কত? 8। আর অক্সিজেনের পারমাণবিকতা কত? পারমাণবিকতা, পারমাণবিকতায় তো অণুকে প্রকাশ করা হবে। O2 হলে 2। যোজ্যতা কত? 2। কিন্তু যোজ্যতা পারমাণবিকতায় কি লয়? O3 এর পারমাণবিকতা কত? 3। নিয়নের পারমাণবিকতা কত? 1। তাহলে যাদের পারমাণবিকতা 1 তাদের অণুটাই পরমাণু। অণু পরমাণুর কোনো ভিন্নভেদ নাই নিয়নের ক্ষেত্রে, যাদেরই পারমাণবিকতা 1। কার্বনের পারমাণবিকতা 1, কার্বনের এটাই অণু।
এইটাই পরমাণু, সি দ্বারা প্রকাশ করা হয় দুটাকে। কার্বনের ক্ষেত্রে অক্সিজেনের কিন্তু অনুপরমাণু একই না। আশা করি সবাই বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি। অনুপরমাণুর পার্থক্যের কনসেপশন চাই, শুধু মুখস্থ করে দিলে হবে না। পার্থক্য হবে তিনটে, আমি যেটা লিখলাম। হ্যাঁ, স্প্লিটিং করে দিলে ওই পার্থক্য 10টাও করা যাবে, কিন্তু ওইটা বললাম তো চাইল্ডিস্টিক ভাবনা, শিশু ভাবনা। পার্থক্য ছোট করার চেষ্টা করবে। 3টা পার্থক্যই এত ওয়েট হবে তুমি তুলতে পারবে না, ভারী হয়ে যাবে। আর তোমার পার্থক্য এইটাকে 9টা করে দেবে, প্রত্যেকটা পার্থক্য সেই। কি করছো তুমি? হাস্যকৌতুক জিনিস করছো। পড়াশোনাটাকে নতুনত্ব আনা। আজকাল 4টা অপশন মারার যুগ, রচনাধর্মী উত্তর লেখার যুগ নয়। 4টা অপশন পড়বে, সেটা একটা গোল মারতে হবে। স্মার্ট পড়াশোনা হবে। পৃথিবী আগাইন যাচ্ছে, আমরা পেছাইন যাচ্ছি। সাবধানে থাকো সবাই, অনেক ধারণা নাও, পড়াশোনা করো অনেক। ওকে।